কিছু ভুলের মাসুল হয় না শেষ পর্ব। রাত কোনো রকম পার করল মিতু। ভোর হতেই দরজা খুলে সামনের বারান্দায় এসে দাঁড়িয়েছে। চোখ কিছুটা জ্বালা পোড়া করছে, ঘুম হয়নি ভালো করে, তাই মাথা বেশ ভার। গায়ে এসে লাগছে স্নিগ্ধ ভোরের বাতাস। সামনে সারি সারি রকমারি গাছের পাতা, পেয়ারা আর কলার সবুজ পাতা বাতাসে দোল খাচ্ছে। ঠিক তার পিছনে সূর্যোদয় হয়েছে, কিন্তু তার জীবনে সূর্য যেন সেই বিকেলের মতো আস্তে আস্তে অস্ত যাচ্ছে। বিষণ্ণ মন নিয়ে সে বারান্দায় পায়চারি করতে থাকে। বারান্দার একেবারে শেষের দিকে থাকা চেয়ারটায় বসে নিজের কথা ভাবতে ভাবতে মিতুর বেশ কান্না পেল। হাতের উপর মাথা রেখে ফুপিয়ে কান্না করতে থাকে সে। কিছুক্ষণ পর কারো ভালোবাসার মমতার হাত মাথার উপর আসতেই চোখ মেলে তাকালো সে। এই হাতের মাঝে সে যেন ফিরে পেল জাগতিক শান্তি, বিশ্বাস আর নির্ভরতা। আর তার সহজ সরল বাবা তার মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, এত ভেঙে পড়তে নেই মা, জীবনে এমন উপর নিচ ধাপ থাকবেই, সাহসিকতার সাথে মোকাবেলা করতে হয়। তুই তো আমার বাহাদুর মেয়ে, তুই ছোটবেলা থেকেই সাহসী, কেন এখন ভেঙে পড়ছিস? একটা কথা মনে রাখিস, আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছুই হয় না। এর মধ্যে নিশ্চয় তোর জন্য কোনো কল্যাণ আছে। বাবার কথায় খানিকটা শান্ত হয় মিতু। কত সহজে তার বাবা বুকটা অল্পটা হলেও খালি করে দিল। মিতু বাবার দিকে স্মিত হেসে ঘরের দিকে পা বাড়ায়। রুমে ঢুকতে দেখে মোবাইলে আলো জ্বলছে। 4-4টে মিস কল এসেছে ওসি শাহিদুলের মোবাইল থেকে। তাড়াতাড়ি কল ব্যাক করে সে। ওপাশ থেকে হ্যালো বলতে মিতু বললেন, সরি অফিসার, আমি বাইরে ছিলাম তাই ফোন পিক করতে পারিনি। ইটস ওকে মিস মিতু, আমি নিজেই সরি এত সকাল সকাল আপনাকে বিরক্ত করার জন্য। কিন্তু কি করব বলেন, আমাদের দায়িত্বটা এমন যে আমাদের সময়ক্ষণ নেই। না না ঠিক আছে অফিসার, আপনি বলুন কি বলবেন। আমি দুঃখিত, কিছু কাজ থাকায় আমি আপনাকে বলেও আসতে পারিনি। ঠিক আছে অফিসার। মিস মিতু, আমরা একজনকে আটক করেছি সন্দেহভাজন হিসেবে গতকাল রাতে। অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কথা তার মুখ থেকে বের হচ্ছে না। রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু কিছু লাভ হয়নি। সকালে কিছুটা আশার আলো পেয়েছি। কি সেটা অফিসার? একমাত্র আপনি এলে সে মুখ খুলবে, আপনার সামনে সে সব কিছু বলবে। তাই প্লিজ আপনি নাস্তা করে আমাদের থানায় একবার আসুন। কথা দিচ্ছি আপনাকে সসম্মানে আমি নিজে আবার বাসায় পৌঁছে দেবো। না না অফিসার, সমস্যা নেই। আপনি কাকে আটক করেছেন? কে সে? আপাতত নাম বলছি না, আমি আগে থানায় আসুন, বাদ বাকি এখানে এসে দেখবেন। আচ্ছা ঠিক আছে অফিসার, আমি কাপড় চেঞ্জ করে দ্রুত আসছি। থ্যাংক ইউ মিস মিতু। মিতু ফোন রেখে দেয়, ভাবনার সাগরে ডুবে যায়। হুট করে কাকে আটক করলো ওসি? কে হতে পারে? সে না গেলে কথা বলবে না, লিমন না তো। ঠিক 8 ঘন্টার মতো সময় নেয় রেডি হতে। তার কিছুক্ষণ পর দোদুলা মন নিয়ে সে থানায় উপস্থিত হয়। থানার ওসি রুমে গিয়ে সামনের চেয়ারে বসে। অল্প কিছু সময় পর ওসি শহীদুল আসেন। সরি মিস মিতু, আপনাকে সকাল সকাল আসতে হলো। আসলে উপায় ছিল না। না অফিসার, ঠিক আছে, এটা আপনার দায়িত্ব। কনস্টেবল কিছুক্ষণ পর একজন লোককে সামনে আসে। মিতু ঘাড় ঘুরিয়ে লেমনকে দেখে বেশ অবাক হয় না। তার ধারণা তাহলে সত্যি লেমনকে আটক করেছে পুলিশ। ওসি শহীদুল মিতুর দিকে তাকিয়ে বললেন, ওনাকে আমরা শুরু থেকে সন্দেহ করেছি। মারুফ সাহেবের ভাড়া করা ফ্ল্যাটের আশেপাশে উনি বেশ কয়েকদিন থেকে ঘুরঘুর করছেন, তাই আশেপাশের সব কয়েকটি টিভি ফুটেজ ওনাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। উপায় ছিল না ওনাকে আটক না করে, কিন্তু উনি কেন সেখানে ঘুরছিলেন তার কোনো উত্তর দিচ্ছে না, এজন্য আপনাকে কল করা। মিতু লেমনকে ভালো করে দেখে তার চেহারার ভয়ের কোনো চিহ্ন নেই, জেনে সে একেবারে বিন্দাস। মিতু চেয়ার থেকে উঠে দাঁড়ায়। আচ্ছা লেমন, গত 1 মাস থেকে শুনলাম তুমি ঢাকায়, আসলে কি সত্যি? হ্যাঁ সত্যি মিতু। কেন এসেছিলে তুমি? আমরা কি ঢাকায় আসা মানা? ঢাকায় কি আমার কাজ থাকতে পারি না? আর আমি তো রাজনীতি করি, আমার দলের প্রয়োজনে আসতে হয়। তাহলে কেন তুমি মারুফের ফ্ল্যাটের আশেপাশে ঘুরঘুর করছিলে? আমি রেহানার থেকে শুনেছি মারুফের পরকীয়ার কথা,
তাই কয়েকদিন তাকে একটু নজরে রাখছিলাম, যেন তার কুকর্ম আমি ভিডিও করতে পারি, তোমাকে দেখাতে পারি। এসব দেখে যেন তুমি তাকে ডিভোর্স দিয়ে আমার কাছে আসো। ও মাই গড বলে চেয়ারে বসে পড়ে মিতু। তুমি কি পরিমাণ স্বার্থপর আমি চিন্তাও করতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি মিতু। লেমন কণ্ঠে বেশ দৃঢ়তা। ওসি শহীদুল কেবল তাকিয়ে তাদের কথোপকথন শুনছে। মিতু চেয়ারে খানিকটা লাল হয়ে আসে। কি উত্তর দেবে ভাবতে পারছে না। কিছুক্ষণ নীরব থেকে লেমনের দিকে তাকিয়ে বলে, তুমি কি করে ভাবলে তোমার মতো একটা নেশাখোরের কাছে আমি যাব? যার বউ বাচ্চা আছে তার কাছে আমি ফিরে যাব? তোমার লজ্জা করে না লেমন? ভেবেছিলাম তুমি ভালো হয়ে গেছো, কিন্তু তুমি যেই সেই। চিৎকার করে মিতু, প্লিজ অফিসার, ওকে আমার সামনে থেকে নিয়ে যান। ওসি শহীদুল কনস্টেবলকে ইশারা করে লেমনকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। মিতু ইতিমধ্যে ঘামতে শুরু করছে। নিচের দিকে তাকিয়ে পুলিশ অফিসারের রুমে চেয়ারে চুপ করে বসে আছে। অফিসার রহমান এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলেন, পানিটা পান করুন, আপনি বেশ নার্ভাস। মিতু পানির গ্লাস হাতে নিয়ে এক ঢোক পান করে রেখে অফিসার এবার নিজের চেয়ার ছেড়ে মিতুর দিকে এগিয়ে এলেন। মিস মিতু, আমরা শুরুর দিকে মামুন সাহেবকে খুব সন্দেহ করেছিলাম। বেশ কয়েকদিন থেকে ওনাকে আমরা ফলো করেছিলাম, বাট এমন কিছু সন্দেহজনক পাচ্ছি না। সিসিটিভি ফুটেজে এরকম কিছুই নেই, কিন্তু লেমনকে সন্দেহ হচ্ছে বেশ, কিন্তু মুখ খুলছে না। আমরা ময়নাতদন্তের রিপোর্ট পেলে ব্যাপারটা একদম ক্লিয়ার হবে। যদি রিপোর্টে হত্যার ব্যাপারটা বোঝা যায়, তখন আমরা হয়তো লেমনকে গ্রেপ্তার দেখিয়ে আদালত থেকে রিমান্ড আনবো। ময়নাতদন্তের রিপোর্ট এখনো আসেনি অফিসার। না আসেনি, আশা করছি খুব দ্রুত আসবে। রিপোর্ট পেলে কাজগুলো সহজ হয়ে যাবে। এর আগে কিছু করতে পারবো না। আমি কি যেতে পারি অফিসার? ওসি যেন সে কথা কানে নিলেন না, বরং আবার বলতে শুরু করলেন, জানেন মিস মিতু, আমরা কনফার্ম হয়েছি মিমকে হত্যা করা হয়েছে। কিভাবে কনফার্ম হলেন অফিসার? ফরেন্সিক রিপোর্ট, সিসিটিভি ফুটেজ সব আলামত বিশ্লেষণ করে কনফার্ম হয়েছি এই অ্যাক্সিডেন্টের আড়ালে মিমকে হত্যা করা হয়েছে। কথাগুলো বলে মৃত্যুর দিকে তাকালেন তদন্তকারী কর্মকর্তা শহীদুল। আমাকে কেন এসব বলছেন অফিসার? আমাকে উল্টো সন্দেহ করছে না তো? না না, আপনাকে করছি না, বলতে ইচ্ছা হলো তাই বললাম। আচ্ছা, আপনাদের ব্যবসা মানে মারুফ সাহেবের ব্যবসা নিয়ে আমরা কিছু জানতে চাই। গতকাল আমরা একবার অফিসে গিয়েছিলাম, আবার আজকে যাব। আপনি কি আমাদের অফিস সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন? কি পরিমাণ তথ্য চান অফিসার? আপনি জিজ্ঞাসা করুন, আমি যা জানি বলবো। রহিম নামে আপনাদের একজন অফিসে কাজ করেন, তাকে চেনেন? দু একবার অফিসে দেখেছি তাকে। তো বেশ আগে চুরির জন্য চাকরিচ্যুত করা হয়েছিল। সেটা কি মারুফ সাহেব করেছেন? জি, উনি ছাড়া আর কে করবেন? মোর্শেদুল ইসলাম রাব্বি মানে অফিসারের ম্যানেজার লোকটা কেমন? উনি আমাদের পারিবারিক বন্ধু বলা যায়, মারুফের একেবারে শৈশব ফ্রেন্ড। কখনো খারাপ কিছু দেখিনি কোনোদিন, বরং উনি আমাকে হেল্প করতেন বোনের মতো। উনি আমাকে বোন ডাকতেন। হেল্প মানে মারুফ সাহেব পরকীয় ব্যাপারটা উনি জানিয়েছেন এই তো? ঠিক তা না, তাহলে কি একটু জানাবেন? একটা আননোন নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আসে। কি ছিল ভিডিওতে? মারুফ এবং মিমের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও অফিসার। এটা দেখে আপনার রাগ ওঠে নেই? ইচ্ছে করে না তাকে কিছু বলতে? অফিসার, যে কারো রাগ উঠবে আমারও উঠেছিল। আপনি তখন কি করেছিলেন? মারুফ সাহেবের সাথে কথা বলেছি। শুরুতে অস্বীকার করলেও পরে ভিডিওর কথা বলায় স্বীকার করে, আর এমন হবে না ওয়াদা করেছিল। আপনি মেনে নিয়েছিলেন তো? না, নেইনি। আমি অনুরোধ করি রাব্বি ভাইকে যেন আমাকে মারুফের দৈনন্দিন খবরটা জানায়, ও কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে। উনি রাজি হলেন। শুরুতে হয়নি, কিন্তু আমি অনেক কান্নাকাটি করার পর উনি রাজি হয়ে উনি নিয়মিত আমাকে আপডেট দিলেন। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপে যে নাম্বার থেকে ভিডিওটা এসেছিলেন, আপনি সে নাম্বারে কল দেননি? দিয়েছিলাম, কিন্তু কেউ ধরেনি অফিসার। আচ্ছা, আমাকে কি ওই নাম্বারটা দেওয়া যায়? জি দিচ্ছি। মিতু মোবাইল বের করে একটা কাগজে সেই নাম্বারটা লিখে দেয়। তারপর ওসির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আপনার কথা বলা শেষ হলে আমি যেতে পারি? জি, কথা বলা শেষ, আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। না না অফিসার, লাগবে না, আমি একাই যেতে পারবো। আমার পথ আমাকে একাই চলতে হবে। ওসি শহীদুল এক্ষেত্রে নীরবতা পালন করে। মৃত্যু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, যাবার আগে বলে যাই, আপনাদের যখন দরকার মামলার প্রয়োজনে আমাকে প্রয়োজনে ডাকবেন, আমি আসবো। আর একটা কথা, ময়নাতদন্তের রিপোর্টে যদি মারুফের হত্যা আলামত আসে, তবে আপনাদের কাছে যদি আমার বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকে আপনারা আসবেন, আমি তৈরি থাকবো। তবে অনুরোধ করব, যদি তা না থাকে তবে দয়া করে আমাকে একা থাকতে দেবেন। আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত।
আসি অফিসার, কথাগুলো এক নাগাড়ে বলে থানা থেকে বেরিয়ে যায় মিতু। ওসি সাইদুল সে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে খানিকটা কিছু ভাবেন, তারপর কনস্টেবলকে ডাক দেন। এর মধ্যে 15 দিন অতিবাহিত হয়ে গেছে। দুটো মামলার কোনো আপডেট পাওয়া যায় না। বলা যায় পুলিশ নিজেরাই কাউকে আপডেট দিতে রাজি ছিল না। তারা তাদের মতো কাজ করছিল। মামুনের একাকিত্ব ক্রমশ বেড়ে চলেছে। শায়লায়ের মাঝে পুলিশের অনুমতি নিয়ে দেশ ছেড়েছে। মামুনের মনে হলো যথেষ্ট হয়েছে, আর না। মিমকে বিয়ে করে সে বিন্দু পরিমাণ সুখে ছিল না। এবার সে নিজের জন্য সুখের পরশ খুঁজবে। আজ থেকে সে কারো অপেক্ষা করবে না। একটা সঙ্গী দরকার, বাচ্চাদের একজন মা দরকার। সব মিলিয়ে সে সিদ্ধান্ত নেয় বিয়ে করবে। তার জীবনে এমন অন্তহীন জীবন পড়ে আছে, একাকিত্ব শূন্যতায় সে জীবন যে হেলায় হারাতে চায় না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই চেয়েছে বিয়ে হোক, তবে কিছুদিন পর। কিন্তু মামুন খুব একটা দেরি করতে রাজি না হওয়ায় আগামী শুক্রবার বিয়ে ঠিক হয়েছে তার ওই কাজিন শম্পার সাথে। শম্পা নিঃসন্তান, ডিভোর্সি। দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক হয় দ্রুত। বিয়ের ঠিক আগের দিন হঠাৎ করে মামুনের বাসায় উপস্থিত হন ওসি সাহেদুল। এই ভর দুপুরে ওসিকে দেখে কিছুটা বিচলিত হয় মামুন, কিন্তু তা বুঝতে না দিয়ে অফিসারকে জিজ্ঞাসা করেন, কি মনে হলো হঠাৎ? শুনলাম মামুন সাহেব আপনি বিয়ে করেছেন, দাওয়াত দিলেন না যে? বিয়ে তো করতেই হতো অফিসার, আজ বা কাল, কিন্তু আরো কয়েকটা দিন পর করলে হতো না? কয়েকদিন আগে আপনার স্ত্রী খুন হলো, জানেনও না কে খুন করছে, তার আগে নিজের আরেক সঙ্গী জোগাড়ে ব্যস্ত হয়ে পড়লেন। এতে কি গোনা হয় অফিসার? আমি তো বলিনি, কিন্তু জানেন আপনার স্ত্রী মারা যাওয়ার অল্প দিন আমরা অপেক্ষা করতে পারি না, সাথে সাথে আরেকজনকে নিয়ে আসি। অথচ মেয়েরা এক বাচ্চা নিয়ে সারা জীবন একা কাটিয়ে দেয়। স্যাক্রিফাইস মেয়েরাই তো বেশি করে আছে সে মামুন সাহেব। অফিসের ব্যক্তিগত ব্যাপারটা বাদ দিন, কি বলতে এসেছেন বলুন। আচ্ছা বাদ দিলাম, যা বলতে এসেছিলাম, মারুফ সাহেব ময়নাতদন্তের রিপোর্ট আমরা একটু পর পাবো, তাহলে বুঝতে পারবো উনি খুন হয়েছিলেন কিনা। দ্বিতীয় কথা হলো, আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট, সেই ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, যে ভারতে পালিয়ে যেতে চাইছিল। বর্ডারের খুব কাছে থেকে তাকে ধরা হয়। একটু পর আমরা আদালতে তুলে রিমান্ড চাইব। আপনি কি বিয়েটা আরও 2 দিন বা সপ্তাহখানে পিছিয়ে দিতে পারবেন? আমার বিয়ের সাথে এসবের কি সম্পর্ক? আছে অনেক কিছুই, আমি অনুরোধ করে দিলাম, বাদ বাকি আপনার ইচ্ছে। আমি যাচ্ছি তবে। ওসি শহীদুল আর একটা বাক্য ব্যয় না করে হনহন করে চলে গেলেন। মামুন স্থির চিত্রে তাকিয়ে থাকলো। সে চলে যাওয়ার পথের দিকে দ্বিধাগ্রস্ত ভাবে। এখন তার কি করা উচিত বুঝতে পারতেছে না। আমাকে আবার কেন ডেকেছেন অফিসার? নিশ্চয়ই এবার ভালো কিছু সংবাদ দিতে পারবেন। কথাগুলো বলতে বলতে ওসি শহীদুল সাহেবের কক্ষের সামনে চেয়ারটাতে বসলো মিতু। জি, বেশ কিছু ভালো সংবাদ দেওয়ার জন্য আপনাকে ডেকেছি মিস মিতু। তাহলে বলুন, ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। সেটার আগে বলি, মারুফ সাহেব খুন হননি, উনি নিজেই সুইসাইড করেছেন ঘুমের ট্যাবলেট খেয়ে। এই রিপোর্ট আসতেই এতদিন কেন লাগলো অফিসার? যিনি ময়নাতদন্ত করেন সাধারণত উনি কিছু সমস্যার কারণে খানিকটা দেরি, তবে খুব বেশি দেরি হয়নি। আচ্ছা, তারপর দ্বিতীয় কথা, তাকে সুইসাইডে বাধ্য করা হয়েছে। কে করেছে? বেশ অবাক হয়ে প্রশ্ন করেন মিতু। সেটা বলছি ধীরে ধীরে, তার আগে একটু সেল থেকে ঘুরে আসুন, দেখেন লোকটাকে চেনেন কিনা। মিতু চেয়ার ছেড়ে উঠে সেলের দিকে এগোয়। অনেকক্ষণ লোকটাকে দেখে কিন্তু চিনতে পারে না, আবার নিজের জায়গায় এসে বসে। না অফিসার, আমি চিনতে পারিনি। উনি কে? মৃদু, যাকে অ্যাক্সিডেন্টের নাম করে হত্যা করা হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের ট্রাক ড্রাইভার। আমরা তার জবানবন্দি নিয়ে আগে সে হত্যার কথা স্বীকার করেছে, তবে মাস্টার মাইন্ড আরেকজন। সে মাত্র 3 লাখ টাকার চুক্তিতে অ্যাক্সিডেন্ট করতে রাজি হয়েছে। মাস্টার মাইন্ডের কথা দিয়েছিল ড্রাইভার কিছু হবে না, তাই সে রাজি হয়েছে। তাকে গ্রেপ্তার করেছে ভারতের বর্ডার থেকে। আচ্ছা অফিসার, মাস্টার মাইন্ডে কে? বিস্ময়ে হতবাক হয়ে জিজ্ঞাসা করে। হ্যাঁ, সে মাস্টারম্যানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, তবে কিছুক্ষণ পর সে থানায় আসবে। সেও ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা সময় আমরা গোপন জায়গা থেকে তাকে গ্রেপ্তার করছি। তার নাম কি অফিসার? রহিম মিয়া, মারুফ সাহেবের অফিসের কর্মচারী। সে চাকরিচ্যুত হয়েছিল মারুফ সাহেবের হাতে। সেই হচ্ছে এখন পর্যন্ত মূল আসামি। আরেকটা বিস্ময়ের তথ্য দেই, আপনাকে যে নাম্বার থেকে ভিডিওগুলি পাঠানো ছিল, সেটা সেই রহিম মিয়ার আলাদা একটা নাম্বার, যে নাম্বার তার স্ত্রীর নামে রেজিস্ট্রেশন করা। ও মাই গড, আমি বুঝতে পারছি না মৃত্যু হত্যার সাথে রহিম মিয়া কিভাবে ইনভলভ।
তার স্বার্থ বা কি সেটাই আমরা ভেবে দেখছি। সম্ভাব্য কিছু কারণ খুঁজে পেয়েছি। আমরা আরেকজনকে গ্রেপ্তার করতে যাব খুব জলদি। সে আমাদের সীমানার ভিতরে আছে। পালিয়ে যেতে না পেরে তাই সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। আমি কি তার নাম জানতে পারি অফিসার? অবশ্যই না, এখন বলা যাবে না মিস মিতু। আপনি বাসায় চলে যান। আমরা রহিম মিয়াকে আদালতে তুলব, রিমান্ড চাইব। আশা করছি 2-1 দিনের মধ্যে সব ক্লিয়ার করব। আপনি নিশ্চিন্তে বাসায় যান, আমি আপনাকে ডেকে নেব। আচ্ছা বলে মিঠু উঠতে যাবে, তখন ওসি সাহেবের আবারও বলেন, লেমনকে আমরা গতকাল ছেড়ে দিয়েছি। এই কেসের সাথে উনি কোনোভাবেই জড়িত নন। কিছুটা হাফ ছেড়ে বাঁচল মিতু। অফিসারের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রিক্সা উঠে রওনা দেয়। পথের মধ্যে তার ভাবনা বেড়ে যায়, রহিম মিয়া কেনই বা হত্যা করবে মিতুকে? মারুফ কেনই বা সুইসাইড করবে? আর মারুফকে সুইসাইডে বাধ্য করেছে নিজেই নিজেকে প্রশ্ন করে মিতু, কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না। মামুন বিয়ের ডেট পিছিয়েছে সপ্তাহখানেক, আপাতত নির্ভর সে। তবে ইদানিং থানায় আসা যাওয়া করছে খুব মিতুর কেসের আপডেট জানার জন্য। ওসি শাহিদুল কিছুটা বিস্মিত। হুট করে এই তৎপরতা বেড়ে যাওয়ার অবশ্য অন্য কিছু ইঙ্গিত দিচ্ছেন, কারণ ইতিমধ্যে ওসি শাহিদুল মূল আসামিসহ 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, এমনকি তাদের জবানবন্দি নিয়েছেন। আজ সোমবার, অন্য দিন থেকে অনেকটা পার্থক্য, কারণ আজকে ওসি শহীদুল সবাইকে ডেকে পাঠিয়েছেন থানায়, কারণ মিতু এবং মারুফের কেসটা মোটামুটি সলভ হয়েছে। এখন স্বজনদের জানিয়ে দেওয়ার জন্য আয়োজন। ওসি শাহিদুলের কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে চেয়ারে বসে অপেক্ষা করছে মিমের স্বামী মামুন, মিমের ভাই সুমন, মিতু এবং মিতুর বাবা মা। শাহিদুল ভূমিকা না করে বলতে শুরু করি মিমের কেসটা। আমরা যে কোনো কেস আগে সলভ করার চেষ্টা করেছিলাম শুরুতে, তার কারণ আমাদের বিশ্বাস ছিল দুটো কেস একে অপরের সাথে সম্পর্কিত হতে পারে একই ব্যক্তি। সে অনুযায়ী আমরা কাজ শুরু করেছিলাম, কিন্তু পরে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা গেল মারুফ সাহেব সুইসাইড করেছেন। তখন আমাদের কাজ কিছুটা গতি হারায়। কেসের গতিপথ চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আমরা কিছুটা স্লো হয়ে যাই, তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে খুব সময় লাগেনি। মিস মিতু, আপনার হোয়াটসঅ্যাপে যে নাম্বার থেকে ভিডিও এসেছিল, সেই একই নাম্বার থেকে মারুফ সাহেব ফোনে বেশ কয়েকটা ব্ল্যাকমেলিংয়ের ভিডিও আসে। মারুফ সাহেব বেশ কয়েকবার ভয়ানক হুমকি ধমকির মধ্য দিয়ে অস্থিরভাবে কাটিয়েছেন, কিন্তু এত সেন্সিটিভ ভিডিও ছিল যে উনি কাউকে বলতে পারেনি, এমনকি পুলিশের সহায়তা নিতে পারেনি। একা একা নিজেই হ্যান্ডেল করার চেষ্টা করতে থাকেন। একসময় নিজের উপর বিরক্ত হন আর ক্লান্ত হন। এর পিছনে কে ছিল অফিসার? মিতু অশ্রু চোখে অফিসারকে জিজ্ঞাসা করে। ওসি শাহিদুল ইশারায় মিতুকে থামিয়ে দিয়ে বলেন, একটু আপনারা নীরব থাকুন, আপাতত কোনো প্রশ্ন করবেন না, আমি আপনাদের সব বলছি। হ্যাঁ, এই হুমকির ভিডিও সবাই আসতো রহিম মিয়ার আলাদা ফোন থেকে। এসবের বিনিময়ে রহিম মিয়াকে প্রায় 10 লাখ টাকা পান। সেই টাকা দিয়েছেন মিস মিতু আপনাদের ম্যানেজার কাম আপনাদের পারিবারিক বন্ধু মিস্টার মোর্শেদুল ইসলাম রাব্বি। সব কিছুর পিছনে কলকাঠি নাচতেন মিস্টার রাব্বি। ভয়ঙ্কর একজন ক্রিমিনাল, কিন্তু সবার সামনে মুখোশ পড়েছিল এতদিন। অস্পষ্ট স্বরে ফুপিয়ে কেঁদে উঠল মিতু। কেন রাব্বি ভাই এই কাজটা করছে? ওয়েট, বলছি। শুরুতে রাব্বি আমাদের সন্দেহ হয়েছিল, কিন্তু জোরালো কোনো প্রমাণ ছিল না। এতক্ষণে মিস সুমন আমাদের বেশ সাহায্য করেছেন। উনি তথ্য দিয়েছেন রাব্বি ওনাদের গ্রামের ছেলে এবং কলেজে থাকাকালীন অবস্থায় ওনার বোনকে প্রায় ডিস্টার্ব করতেন। তার মানে উনি মিমের পূর্ব পরিচিত, যা শুরুতে আমাদের জানা থাকলেও আরও আগে কেস সলভ হয়ে যেত। রাব্বিকে আমরা গ্রেপ্তার করে রিমাইন্ড নিয়েছিলাম। রহিম মিয়া গ্রেপ্তার যাওয়ার পর উনি বিদেশ যাওয়ার চেষ্টা করেছিল। পাসপোর্টের আগের থেকে ওনার দুবাই ভিসা করা ছিল। উনি সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছিল যেন বিপদ হলে পালাবেন, কিন্তু দুর্ভাগ্য ওনাকে আমরা গ্রেপ্তার করেছিলাম। উনি আমাদের রিমান্ডে খুব সহজে জবানবন্দি দিয়েছিল। এই 2 হত্যার মাস্টারমাইন্ড সে নিজেই। রহিম মিয়াকে 10 লাখ টাকা বিনিময়ে রাজি করিয়েছিলেন। রহিম মিয়া এমনিতে মারুফ সাহেবের উপর ক্ষোভ ছিল, কারণ একেবারে বিনা দোষে তাকে চাকরিচ্যুত করেছিল মারুফ সাহেব। সে অন্যায় এর জন্য রহিম মিয়াকে চাকরিচ্যুত করা হয়েছিল, সেটা মূলত রাব্বি নিজেই করে ফাঁসায় রহিমকে, কিন্তু রহিমকে আবার উল্টো লাগায় মারুফের ব্যাপারে। রহিম চাকরি যাওয়ার পর খুব কষ্টে দিন যাপন করে। বিনা চিকিৎসার জন্য তার ছোট্ট মেয়েটি মারা যায়। সেই ক্ষত স্থানে প্রলেপ লাগায় রাব্বি। রহিম মিয়াকে ফুসলিয়ে রাজি করা এসব কর্মকাণ্ডে
শুরুতে মিমকে হত্যা করার কোনো পরিকল্পনা রাব্বির ছিল না। রাব্বি সেই কলেজের লাইফের থেকে মিমকে ভালোবাসতেন, একদম পাগলের মতো ভালোবাসতেন, কিন্তু মিম তাকে পাত্তা দিতেন না। সেই থেকে তার ক্ষোভ জন্মেছে। রাব্বি আজ পর্যন্ত মিমের জন্য বিয়ে করেনি। মিম যখন মামুনের সাথে বিয়ে হয় তারপরেও সে তার কিছু ছাড়েনি। নানান সময় হুমকি ডামকি দিত, কিন্তু কোনো কিছুই মিম কাউকে বলতো না। তার জীবনের হুমকির মুখে এটা সে তার ভাই সুমনকে বলতো, কিন্তু ঘুণাক্ষরেও তাদের নামও বলতো না। এর মাঝে মিম জড়িয়ে যায় মারুফের সাথে। সেটা সে কোনোভাবে মেনে নিতে পারছিল না, যার জন্য সে বিয়ে করেনি। সে কি না তাকে ছেড়ে বিয়ে করলো, আবার পরকীয়া করছে তারই বন্ধু কাম বসের সাথে। এটা সে বরদাস্ত করতে কষ্ট হচ্ছিল। এর মাঝে সে মিম আর মারুফের ভিডিও ধারণ করে রহিম মিয়াকে দেয়। মিমকে ব্ল্যাকমেল করতে শুরু করে, এমন করে বাধ্য করে তার সাথে সময় কাটানো। মিম তখন পাগলের মতো ছিল। রাব্বির পাগলামির চেয়ে প্রকট হতে থাকে। ব্ল্যাকমেলিং বেড়ে যাচ্ছে দেখে মিম সিদ্ধান্ত নেয় পুলিশকে জানাবে। ঘটনার দিন মারুফের ভাড়া করা ফ্ল্যাট থেকে মারুফের সাথে রাগারাগি করে বের হয়। বড় রাস্তায় আগে রহিম মিয়ার নাম্বার থেকে ফোন আসে মিমের ফোনে। রহিম মিয়া হুমকি দেয় এক্ষুনি যেন রাব্বির ফ্ল্যাটে যায়, নাহলে আজকে তার শেষ দিন। মিম তখন জানায় যা হয় হোক, আজকে আমি পুলিশে যাচ্ছি। মারুফ আর রাব্বি দুজনের কথাই সব পুলিশকে বলবে। একজন তাকে ইউজ করেছে দিনের পর দিন, অন্যজন ব্ল্যাকমেল। গাড়ির জন্য যখন অপেক্ষা করে তখন অদূরে ট্রাক বসে অপেক্ষারত রহিম মিয়া ট্রাক ড্রাইভার নিয়ে এসে দ্রুত চাপা দিয়ে চলে যায়। মিমের মৃত্যু চলে যাওয়ার পর মারুফ অনেকটা ডিপ্রেশনে পড়ে যায়, নিজেকে দোষারোপ করতে থাকে। নিয়মিত অফিসে আসছিল কয়েকদিন। এই সুযোগে একটা বড় প্রজেক্টর নিয়ে কিছু অর্থ হাতিয়ে নেয় রাব্বি, যেটা ধরা পড়ে যায় মারুফের হাতে। মারুফ সেই অর্থ ফেরত দিতে তাকে 3 দিন সময় দেয় এবং চাকরি ছেড়ে দিতে বলে। এরপর রাব্বির তার মুখোশ খুলে রহিম মিয়াকে দিয়ে আগে রেকর্ডকৃত 4টি ভিডিও তার ফোনে পাঠায়। সবগুলো মারুফের বিভিন্ন মেয়ের সাথে অবৈধ সম্পর্কের ভিডিও, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। এসব ভিডিও ভাইরাল না হওয়ার জন্য রাব্বির কথায় রহিম মিয়া 1 কোটি টাকা চায়। মারুফ সম্মত হয়, বাধ্য হয়, কিন্তু এত টাকা দেওয়ার অঙ্গীকারের পরও তারা আরও টাকা দাবি করে। বারবার ফোনে কল দিতে থাকে, একের পর এক রেকর্ডকৃত ভিডিও পাঠায়। মারুফ সাহেবের নিজের ঘরে একা হয়ে যায়। ভয়ানক ডিপ্রেশন আর মান সম্মানের ভয়ে উনি এক রাতে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। রাব্বির কাছে মারুফ বাসার ডুপ্লিকেট চাবি ছিল। একদিন মারুফ খবর না পেয়ে রহিম মিয়ার বাসায় গিয়ে দেখে মারুফ মৃত পড়ে আসে। তখন মোবাইলের সাথে করে নিয়ে চলে আসে। যে মোবাইল আমরা উদ্ধার করেছি তাকে গ্রেপ্তারের পর। এতক্ষণ বলে থামলেন ওসি শহীদুল। টেবিলে রাখা গ্লাস থেকে পানি খেয়ে বললেন, আপনাদের কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। 2-1টা প্রশ্ন করে অশ্রু মুছতে মুছতে যে যার মতো চলে যায়। মৃত্যু বের হয়ে সবার শেষে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাবা মাকে সাথে নিয়ে বাসায় ফিরে আসে। কিভাবে যে 3 দিন কেটে যায়। আজ মামুন সাহেবের বিয়ের রাত। কত সহজে মামুন নিজেকে বদলে ফেলে, অথচ মৃত্যু পারে না। অনেকগুলো স্মৃতি ভবিষ্যৎ তাকে তাড়িয়ে বেড়ায়। রাত 12:10। ক্লান্ত চোখে বিন্দু পরিমাণ ঘুম নেই। ছোটখাটো একটা দ্বিতল বাড়ি মৃতদের। দক্ষিণ পূর্ব দিক থেকে কয়েকটা নারকেল গাছ দাঁড়িয়ে আছে। ওপাশে আকাশ থেকে উঁকি মারছে এক ফালি চাঁদ। দোতলার বারান্দার রেলিংয়ের ধারে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে মৃত্যু। বাচ্চারা অঘরে ঘুমাচ্ছে। সম্ভবত পুরো শহরের মানুষজন ঘুমাচ্ছে, শুধু তার চোখে ঘুম নেই। চাঁদ দেখতে দেখতে সে টের পায় বুকের শূন্যতা ক্রমশ বাড়তে থাকে। চোখ থেকে নরম গাল বেয়ে চিবি হয়ে হয়ে ঝরে পড়ছে অশ্রুকণা। তার জীবন যে এভাবে বদলে যাবে সে কল্পনা করতে পারেনি। অনেক প্রশ্ন আসে, ভিড় জমায় তার মনে। মানুষ কেন পরকীয়া করে? কিসের এত নেশা ওখানে? নাকি তার কোনো ভালোবাসার কামতি ছিল যার জন্য মারুফ অন্যখানে ভালোবাসা খুঁজতে গিয়েছিল? নাকি মারুফরা এমনই হয়? উত্তরগুলো সে নিজেও জানে না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।